নমস্কার। আজকের ডিপ ডাইভে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। বইটার নাম ডক্টর অন ডিউটি ট্রিটমেন্ট গাইড। লেখক ডক্টর আসিফ আলী খান। বাইরে থেকে দেখতে এটা একটা সাধারণ গাইডলাইনের মতো লাগতে পারে, কিন্তু এর ভেতরে অনেক কিছু আছে। হ্যাঁ, ঠিক। আমাদের আজকের মিশনটা হলো শুধু বইটার কন্টেন্ট বোঝা না, বরং এর পেছনের দর্শনটা বোঝা। কেন একজন নতুন ডাক্তারের জন্য শিরায় ইনজেকশন দেওয়া জানাটা যতটা জরুরি, ততটাই জরুরি একটা খারাপ খবর দেওয়ার কৌশলটাও শেখা। ঠিক, এই বইটা আমাদের সেই বাস্তবতার গভীরে নিয়ে যাবে। চলুন তাহলে একটু এর গঠনটা দেখি। এর মূল পাঠক তো হাউস অফিসার, মানে নতুন ডাক্তাররা, তাই না? একদম। ইন্টার্ন বা যারা সবেমাত্র পাশ করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বইটা কিন্তু রোগের তালিকা দিয়ে শুরু হয়নি। ঠিক এখানেই তো ব্যাপারটা আলাদা। শুরু হয়েছে একেবারে বলা যায় হাতে কলমে শেখার মতো বিষয় দিয়ে। হ্যাঁ, যেমন ধরুন তৃতীয় অধ্যায়ে আইভি ক্যানুলেশন বা সেলাই করার পদ্ধতির কথা বলা আছে। এই প্রায়োগিক দিকটার উপর এতটা জোর দেওয়ার কারণ কি? কারণটা খুব বাস্তব। একজন নতুন ডাক্তার যখন ওয়ার্ডে ডিউটি শুরু করেন, তখন তার সবচেয়ে বড় ভয়টা থাকে এই পদ্ধতিগত দক্ষতা নিয়ে। আপনি যেমন বললেন আইভি ক্যানুলেশন, এটা তো বই পড়ে শেখার চেয়ে হাতে কলমে করার বিষয়। হুম। আর প্রচণ্ড চাপের মধ্যে তো এটা করতে হয়। অবশ্যই। এই বইটা তখন একটা চেকলিস্টের মতো কাজ করে, আত্মবিশ্বাস যোগায়। তার মানে এটা শুধু কি করতে হবে তা বলছে না, কিভাবে করতে হবে সেটাও মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এর পরের অধ্যায়টা, মানে চতুর্থ অধ্যায়টা, আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। রোগীর সম্মতি নেওয়া বা খারাপ খবর দেওয়ার মতো বিষয়গুলো, তাই না? হ্যাঁ, সাধারণত মেডিকেল বইতে তো এসব থাকে না। সেখানে শুধু রোগ আর চিকিৎসা। যোগাযোগের দক্ষতার উপর এতখানি জোর দেওয়াটা আমাদের প্রচলিত চিকিৎসা শিক্ষা নিয়ে কী প্রশ্ন তোলে? আপনি খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। আসলে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেক সময় ডাক্তারদেরকে রোগ শনাক্ত করার যন্ত্র হিসাবে তৈরি করে, মানুষ হিসাবে নয়। কথা শুনুক, তাকে ভরসা দিক। একটা খারাপ খবর যদি ঠিকভাবে সহানুভূতির সাথে না দেওয়া হয়, তাহলে তার প্রভাব মারাত্মক হতে পারে। আর এই চাপের বিষয়টাই বইয়ের সূচিপত্র দেখলে আরও স্পষ্ট হয়ে যায়। সাধারণ জ্বর কাশি থেকে শুরু করে মাইগ্রেন, পার্কিনসন্স, এমনকি রিউমাটয়েড আর্থ্রাইটিস, কি নেই সেখানে? ঠিক তাই। একবার ভাবুন তো, একজন ইন্টার্ন ডক্টর তার রাতের ডিউটিতে হয়তো একজন হার্ট অ্যাটাকের রোগীকে সামলাচ্ছেন। আর ঠিক পরের মুহূর্তেই হয়তো একজন শিশু নিউমোনিয়া দেখছেন। একদম। আবার হয়তো কারো চামড়ায় র্যাশ বেরিয়েছে, সেটাও তাকেই দেখতে হচ্ছে। এই বিপুল বৈচিত্র্য সামলানোর জন্য এমন একটা সহায়িকার খুব প্রয়োজন। কিন্তু বইয়ের শুরুতেই লেখক একটা ডিসক্লেমার রেখেছেন, যেখানে বলা হয়েছে এটা শুধু একটা নির্দেশিকা, প্রত্যেক রোগীর ক্ষেত্রে ডাক্তারের নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করতে হবে। এটা কি এক ধরনের বিরোধাভাস তৈরি করে না? মানে একদিকে গাইডলাইন, অন্যদিকে নিজের বুদ্ধি ব্যবহার করার কথা বলা হচ্ছে। এটাই আধুনিক চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে আমাদের কাছে আছে প্রমাণের ভিত্তিতে তৈরি করা নির্দেশিকা। এভিডেন্স বেসড মেডিসিন। হ্যাঁ, আর অন্যদিকে আছে প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক ও মানসিক অবস্থা। কোনো গাইডলাইনই তো সব রোগীর জন্য ১০০% কাজ করবে না। এই ডিসক্লেমারটা আসলে নতুন ডাক্তারদের মনে করিয়ে দেয় যে বইটা একটা মানচিত্রের মতো, কিন্তু গাড়িটা তাদেরকেই চালাতে হবে। নিজের অভিজ্ঞতা আর বিচক্ষণতা দিয়ে। একদম। এই ভারসাম্য শেখাটাই ডাক্তারি জীবনের সবচেয়ে বড় পাঠ। বইটির লেখক ডক্টর আসিফ আলী খান, তিনি তো চীনের ইয়াংজি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করেছেন। আর তিনি বইয়ের পরবর্তী সংস্করণে চক্ষু, সার্জারি, স্ত্রীরোগের মতো বিভাগ যুক্ত করার কথাও বলেছেন, যেখানে অন্য বিশেষজ্ঞরা অবদান রাখবেন। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আজকের দিনে চিকিৎসা একটা দলগত প্রচেষ্টা। জ্ঞান তো আর স্থির নয়, এটা ক্রমাগত বাড়ছে এবং বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হচ্ছে। তাহলে সব মিলিয়ে এই ডিপ ডাইভের মূল কথা কি দাঁড়ালো? এই বইটি শুধু তথ্যের সংকলন নয়, এটা একজন নতুন ডাক্তারের পেশাগত জীবনের প্রথম কঠিন বছরগুলোতে তার একটা বিশ্বস্ত সঙ্গী হওয়ার চেষ্টা করে। ঠিক, যা তাকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক বিবেচনার পাঠও দেয়। আর আমার কাছে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনাটা হলো, এই বইটি অনিচ্ছাকৃতভাবে হলেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা গভীর সংকটকে সামনে নিয়ে আসে। সেটা কিভাবে? এই যে একজন জুনিয়র ডাক্তারের উপর কি প্রচণ্ড চাপ থাকে, সাধারণ চর্মরোগ থেকে শুরু করে হার্ট অ্যাটাক, প্রায় সব কিছু সামলানোর দক্ষতা তাদের কাছে আশা করা হয়। এটা ঠিক।
এটা আমাদের ভাবতে বাধ্য করে যে স্বাস্থ্যসেবার প্রথম সারিতে থাকা এই মানুষগুলোর জন্য কতটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম আর ক্রমাগত প্রশিক্ষণের ব্যবস্থা থাকা অপরিহার্য।